কথা নয়। আপনি ৩১% ভোট সারা বাংলাদেশে, আর বিএনপি জোট পেয়েছে ৪৯% বা ৫০%ই ধরেন। তো আপনি বিএনপির ৫০% আমার কাছে সারপ্রাইজিং না। এত বড় একটা দল, বিশাল দল, দীর্ঘ ১৬-১৭ বছর পর তারা ঐক্যবদ্ধ হয়ে তারা ভোট পাবেই। কিন্তু জামাতের ৩১% ভোট, এটা কোনোভাবে মেলানো যায় না। যে কথাটা আমি আগেও বলছি, এখনো বলি, জামাত সম্পর্কে হয়তো মানুষের যে যেটা বলে, আমি সেটা নিয়ে আমার দ্বিমত নাই। কিন্তু একটা বিষয় আমার কাছে মনে হয়, জামাতের সাথে মেইন প্রবলেম আমাদের আমলাদের বা যারা প্রশাসনে আছে তাদের জটিলতা। অর্থাৎ জামাত আসলে বাংলাদেশে বড় টাকা পাচার হবে না, এই মানে ঘটনাগুলো আছে। জামাত আসলে দুর্নীতি কমবে, জামাত আসলে ঘুষ বন্ধ হয়ে যাবে। এটার সাথে সম্পৃক্ত কিন্তু নারী সমাজ না। কিন্তু এইগুলাকে ঢেকে রাখার জন্য যদি আপনি বলেন যে নারী বিদ্বেষী কথাটা আমি আগেও বলছি, এখনো বলছি, নারী বিদ্বেষী তো আমরা দেখি না, আসলে না দেখবো। এই যে কথাগুলো বলতেছি, বলবে আমরা জামাত করি। এই যে আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। নারী বিদ্বেষী বলবে কিভাবে? আপনার ধর্ষণের সেঞ্চুরি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছিল, তখন ক্ষমতায় ছিল কারা? আওয়ামী লীগ। জামাত তো ক্ষমতায় ছিল না, জামাত তো কখনোই ক্ষমতায় ছিল না। বাংলাদেশের গত 53-54 বছরে, আগেও বলছি এখনো বলছি, একজন নারী পুলিশের আইজিপি হন নাই, একজন নারী সেনা প্রধান হন নাই, একজন নারী প্রধান বিচারপতি হন নাই। ওই ক্ষমতায় তো জামাত ছিল না, সবাই প্রগতিশীল যারা ছিলেন তারাই। ওই আলটিমেটলি তো সবাই নারীকেই দমিয়ে রেখেছেন। এখন বলতে পারেন নারী পার্টিসিপেট করলে, আমি চিফ তো দেখি নাই যে কোনটা চিফ হয়েছে। এবং আপনি এই মিডিয়া, তিনি বলেছেন নির্বাচনে ভারত, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক ধরনের যোগসাজশ হয়েছে। এবং বিরতির আগে আপনি বলছিলেন যে জামায়াতের যে এবার ভোটের হার বৃদ্ধির পেছনে, যে আমি প্রশ্ন রেখেছিলাম যে এর পেছনে কোনো ইঞ্জিনিয়ারিং আছে কিনা। শুনেন, ইঞ্জিনিয়ারিং যদি করতে পারতো জামাত, তাহলে এই কয়টা করবে কেন? আরো করতে পারতো। ইঞ্জিনিয়ারিং যদি করতে পারে তারা, তাহলে তো আরো ইঞ্জিনিয়ারিং করতে পারতো। ইঞ্জিনিয়ারিং কথা আসছে, ইঞ্জিনিয়ারিং বিষয়ে আমি বলতে পারবো না, কারণ আমি ইঞ্জিনিয়ারিং বিষয়ে নির্বাচনের দিন 15 আগে বলেছি যে বাংলাদেশে নির্বাচনে দুইটা ঘটনা ঘটে, একটা হলো কারচুপি, আর একটা হলো ইঞ্জিনিয়ারিং। এবং মানুষ এই কারচুপি আর ইঞ্জিনিয়ারিংটা মিলিয়ে ফেলে। কারচুপিটা হইলো যে দলীয় নেতাকর্মীরা করে, ওই যে সেন্টার দখল করা, ব্যালট বক্সে সিল টিল মেরে তারপরে ঢুকানো, সেটা এবার হয়নি, এটা করা কঠিন। কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করে প্রশাসন। এখন প্রশাসন ইঞ্জিনিয়ারিং করে, সেটা আমি ইলেকশন আগে বলছিলাম। আমি জানি না আপনারা করেন কিনা, এবারও করেছেন কিনা তা জানি না, কিন্তু আমি বলেছিলাম আগে যে আপনারা ইঞ্জিনিয়ারিং যদি করেন, এর ইচ্ছা থাকে, তাদের কাছে করজোড়ে চাই যে আপনারা দয়া করে এটা কইরেন না, অন্তত দেশটা একটা ভালো নির্বাচন, এটা বলেছিলাম। এখন করছে কি করে নাই? এখন যদি জামাত করতে পারে, তাহলে সে এত অল্প করবে কেন? আরো তো করতে পারতো। এইবার আসেন আপনি যে আওয়ামী লীগ বিএনপি একত্র কি কথা বলেন যে ভারতের সহযোগিতা নাকি, যে আওয়ামী লীগের বিভিন্ন অফিস থেকে তালা তোলা খুলতেছে, প্রচুর এরকম অভিযোগ। আজকে ধানমন্ডিতে বোধহয় মিছিল করছে। করাটা অপরাধ না অপরাধ, সেই বিষয়ে আমি যাব না, কারণ আমি রাজনীতি করি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে দেশে রাজনৈতিক সরকার আসলেই আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, এই কথা আমরা শুনছিলাম নির্বাচনের আগে। তো তাহলে আপনার আওয়ামী লীগের যে অফিস, সেটা তো বন্ধ ছিল, তাদের কার্যক্রম বন্ধ ছিল। এখন যে খোলা হচ্ছে, আমি আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য বলছি না, এখন যে খোলা হচ্ছে ওইটার নিষেধ মানে অমান্য করে প্রশাসন কোথায়? জি, ধন্যবাদ জানাচ্ছি। প্রেজেন্সটা খুব কম দেখি। এই সমস্ত প্রশ্নগুলো জামাতে করলে সবচেয়ে ভালো। তবে রাশেদ এর কথা থেকে যে জিনিসটা পাইছি যে আদর্শ বিবর্জিত, মানে রাজনীতিতে আদর্শ বলতে কিছু নাই। এবং এই যে ভোট কেনার বিষয়, বিশেষ করে তার সেন্টারে সে বা তার কি বলে তার সিটে, তার আসনে সেইটা প্রত্যক্ষদর্শী, এটা নিয়ে আমার তাকে চ্যালেঞ্জ করার কিছু নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইফ ইট ইজ এ ফ্যাক্ট, তাহলে তো সর্বত্রই জামাত এটা করার চেষ্টা নিশ্চয়ই করছে বা করার চেষ্টা করতে, সামনে হয়তো আরও করবে। কিন্তু এক জায়গায় আমি খুবই একমত তার সাথে, যে রাজনীতিতে নীতি বলতে কিছু নাই। এই যে রাজনীতিতে নীতি বলতে কিছু নাই, এটা কিন্তু সবার বেলায় অ্যাপ্লিকেবল। আমরা যদি বাংলাদেশের রাজনীতি ভালো করে পর্যবেক্ষণ করি, একটা মারাত্মক হাতিয়ার ব্যবহার করা হচ্ছে 55 বছর যাবত। সেটা কি? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আপনি ইউ ক্যান চেঞ্জ ইউর ডিসিশন অ্যাট এনি মোমেন্ট। বিষয়টা এইরকম, মন চাইলে আপনি চেঞ্জ করে ফেললেন। যেমন ধরেন আপনি এই যে আজকের এই যে বর্তমান যে সরকার, তার ভিতরে একজন উপদেষ্টা আছে খলিলুর রহমান, তাকে নিয়ে যেরকম চিৎকার আমরা করেছি, সবাই চিৎকার করেছি, কীরকম তার ডুয়েল পাসপোর্ট, সে আমেরিকার নাগরিক, এবং সে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আছে, এবং তার পদত্যাগ, তার সবাই আমরা চেয়েছি বলতে আপনি যদি বলেন আজকে যে বিএনপি, সেই দলও চেয়েছে। অথচ আপনি দেখেন আজকে কিন্তু নির্বাচিত হওয়ার পর সেই দলের মধ্যে সে একটা ভাইটাল মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ইট ইজ অলমোস্ট নেক্সট টু প্রাইম মিনিস্টার, এরকম একটা জায়গায় সে মন্ত্রী আছে, এবং তাকে নিয়ে কিন্তু সবাই সহাবস্থান করতেছে। তাহলে নীতির প্রশ্ন যদি আনি, এটা তো কোনোভাবেই এটা যায় না, কোনোভাবে এটা যায় না। কারণ আজকে আপনি কল্পনা করেন, একটা কল্পনা, যদি এনসিপি নির্বাচনে জিততো,
এনসিপি সরকার গঠন করতো, আর সেখানে যদি আসিফ মাহমুদ কিংবা মাহফুজুল আলম এরা এটার মন্ত্রিসভার অন্তর্ভুক্ত হইতো, তাইলে বিষয়টা কি হইতো। কিন্তু আজকে আমরা এটা নিয়ে কেউ ভাবছি না, আর তো আমার কাছে মনে হয় না কারো বিবেক কোনো কাজ করে। এটা বলার খাতিরে বলা, লক্ষ্য হইল পাওয়ারে পৌঁছানো। পাওয়ারে পৌঁছানোর পর আপনি সব অভিযোগ শেষ হয়ে যায়। এবং কেউ কেউ অভিযোগ করে যারা পরাজিত, যেমন জামাত পরাজিত, তার অভিযোগ আছে ইঞ্জিনিয়ারিং নিয়ে। হয়েছে কি হয়নি সেই বিষয় নিয়ে আমি বিতর্ক করছি না, কিন্তু তারা ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন আনছে। তারপরে আপনি ধরেন এর আগে ধরেন আজকে যে রাজাকার বা এরা দেশদ্রোহী, তাদের সাথেও কিন্তু আমরা জোট করে ক্ষমতা করেছি। তার মানে আলটিমেটলি আমি রাশেদদের এই কথার সাথে একমত, রাজনীতিতে নীতি বলতে কিছু নাই। অর্থাৎ যখন যেটা দরকার তখন সেটা অবলম্বন করবেন। আপনি যদি একবার ক্ষমতায় পৌঁছে যান, তখন হোয়াট এভার ইউ সে ইউ আর পারফেক্ট, আপনি যেটা বলবেন সেটাই চূড়ান্ত। আইনের কোনো তোয়াক্কা নাই, আমি দেখছি না। আজকে পুনর্বাসনে এনসিপি বলেন, জামাত বলেন, তারা সহযোগিতা করেছে। আমি এর আগে আরেকটা টকশোতে ছিলাম, সেখানে জামাতের একজন নেতা ছিলেন। আমি তাকে বলছিলাম যে আপনারাও তো আওয়ামী লীগের ভোট নিয়েছেন, তাদেরকে সাথে নিয়ে মিছিল করেছেন, তো তিনি বলছিলেন যে আমরা তো নেতাদের নিয়ে নাই, কর্মীদেরকে নিয়েছি। তো এখন যারা নিজেরাই আপনার এইভাবে পুনর্বাসন করছে, মিছিল মিটিংয়ে তাদেরকে রাখছে, ভোট কামনা করছে, আবার তারাই আবার অভিযোগ করছে। নাহিদ ইসলাম আর আপনার শফিকুর রহমান, অর্থাৎ এনসিপি আর জামাতের মধ্যে তো এই মুহূর্তে কোনো পার্থক্য নাই। তারা তো বলা যায় এক প্রকার যে জামাতের সাথে তারা যুক্ত হয়ে পড়েছে। এখন জামাত থেকে আর কখনোই তারা বের হতে পারবে বলে আমার কাছে মনে হয় না। যদিও তারা আলাদাভাবে শপথ নিয়েছে, কিন্তু এই শপথের মূল্য কোথায়? কোনো মূল্য আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ এনসিপির 3% ভোট দেখানো হয়েছে, এগুলো সব জামাতের ভোট। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যেভাবে কথা বলে, মানে তিনি কি ভোট পেয়েছেন? জামাত ঢাকা 8 আসনকে খুব ভালোভাবে গুছিয়েছে দীর্ঘদিন ধরে, যেহেতু এটা আসলে বলা যায় যে রাজনীতির একটা ক্ষেত্র এবং এইখান থেকে রাজনীতি উৎপাদন হয়। এই আসনটা জামাত ব্যাপকভাবে গুছিয়েছে, এবং যেহেতু এনসিপি কে নিতে হয়েছে, এনসিপি কে আসনটি ছেড়ে দিয়েছে, তো মানুষ তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভোট দেয়নি, জামাতকে ভোট দিয়েছে। তো যাই হোক, জামাত একটি বড় সংগঠন, তারা অতীতে আওয়ামী লীগের সাথে ছিল, বিএনপির সাথে ছিল, এবার তারা খুব ভালো ফলাফল করেছে। তবে এনসিপি খুব ভালো ফলাফল করেছে এরকম আমি মনে করি না, কিন্তু তারা আসলে যতটুকু না বড়, তার থেকে বড় কথা বলতে তারা পটু। এই যে একটা কথা তারা বললো যে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপি মিলে একসাথে নির্বাচন করেছে। বাংলাদেশে যে 17 বছর বিএনপি ক্ষমতার বাইরে, কাদের কারণে আমরা সবাই জানি, তাই না? এবং স্বাভাবিকভাবে বিএনপি এখন ক্ষমতায় গিয়েছে, একটা ক্ষমতাসীন দল তো নাহিদ ইসলাম বা জামাতের আমির যেভাবে কথা বলে ওইভাবে তো বিএনপি কথা বলবে না। বিএনপি যে সময় ক্ষমতার বাইরে ছিল, বিএনপি তার মতন করে আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। এবং এই দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার থেকে বড় নেত্রী বা বড় নেতা আর কে আছে যে আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছে? আর কে আছে? নাহিদ ইসলামরা এখন কথা বলতেই পারেন, কথা বলার সেই জায়গাটা পেয়েছেন। এখন তারা বলছেন যে কারচুপি হয়েছে, তারপরে ফলাফল মেনে নিয়েছে। মানে বিষয়টা এরকম যে ধর্ষণ করা হয়েছে এবং সেটাকে মেনে নেওয়া হয়েছে। প্রথমত বলতে হবে নির্বাচন ফেয়ার হয়েছে, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এইভাবে বলতে পারে। কিন্তু তারা পুরো নির্বাচনটাকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করছে, আবার ফলাফল মেনে নিয়েছে, ডিসিশন দিয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলা যায় যে এনসিপি এবং জামাতের চাপে বিএনপির উপর চাপিয়ে দিয়েছিল। এখন বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো স্বাভাবিকভাবে তারা মানবে না। যেমন এই সংবিধান সংস্কার পরিষদ, এটা বিএনপি মানেনি, ওই সময় বিএনপি কিন্তু এটা মানেনি। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, যখন আপনার 4টা প্রশ্ন কিন্তু একটা উত্তর দেওয়া হলো, তখন কিন্তু বিএনপির মহাসচিবের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল যে বিএনপি যে বিষয়গুলোতে সম্মত হয়েছে সেই সংস্কারগুলো বিএনপি করবে। এখন প্রশ্ন হলো যে এই সংবিধান সংস্কার পরিষদ, এটাতে বিএনপি কি সম্মত হয়েছে? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক সময়ে বলেছেন যে জুলাই সনদের সব প্রস্তাবগুলো অক্ষরে অক্ষরে প্রতিপালন করবে। দেখেন, এখন জুলাই সনদে কোনগুলো তারা প্রতিপালন করবে, যেগুলোতে তারা সম্মত হয়েছে। এখন এই যে সংবিধান সংস্কার পরিষদ, তার আগে আসি, দেখেন পৃথিবীর ইতিহাসে আপনি দেখেন, যেটা স্বাধীন মালিক নিজেই বলেছেন, আইনজীবী, বিখ্যাত আইনজীবী, যে গণভোট সবসময় পরে হয়, কিন্তু এনসিপির চাপে বা জামাতের চাপে গণভোট